অস্টিন ক্লিয়নের স্টিল লাইক অ্যান আর্টিস্ট এই বইটা নিয়ে কিন্তু বেশ কথা হচ্ছে। মানে যারা ডিজিটাল যুগে এখন কিছু ক্রিয়েটিভ কাজ করতে চায় তাদের জন্য। আমাদের হাতে যে পিডিএফ সোর্সটা আছে সেখানে দেখলাম 10টা দারুণ নীতির কথা বলা আছে। আজ আমরা এর কয়েকটা মূল আইডিয়া নিয়ে একটু কথা বলবো। কিভাবে অন্যের কাজ থেকে ইন্সপিরেশন নিয়ে নিজের রাস্তাটা তৈরি করা যায়। শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই। আর দেখুন, শুরুতেই বলি, নামটা শুনে মনে হতে পারে যে আক্ষরিক অর্থে চুরির কথা বলা হচ্ছে, কিন্তু আসলে তা নয়। ঠিক, সোজা কথায় টুকে দেওয়া নয়। একদমই না। বরং এটা হলো সৃজনশীলভাবে ধার করা, মানে শেখা আর তারপর সেটাকে নতুন একটা রূপ দেওয়া। ক্লিয়ন আসলে বলতে চেয়েছেন, কোনো আইডিয়াই তো একদম আকাশ থেকে পড়ে না, তাই না? একেবারে মৌলিক কিছু হয় না। হ্যাঁ, এই যেমন ধরুন পাবলো পিকাসো বা টি.এস. এলিয়ট, এনারাও কিন্তু একই ধরনের কথা বলেছেন। এলিয়ট যেমন বলেছিলেন, অপরিণত কবিরা স্রেফ নকল করে। আচ্ছা। আর যারা পরিণত কবি, তারা যা নেয় সেটাকে আরও ভালো কিছুতে বা অন্তত অন্যরকম কিছুতে বদলে ফেলে। এই আইডিয়াটা কিন্তু বেশ মুক্তি দেয়, তাই না? চাপ কমায়। একদম একদম। প্রথম যে পয়েন্টটা বইয়ের শুরুতে আছে, শিল্পীর মতো চুরি করুন, এর মানে কি দাঁড়ালো? চারপাশটা দেখতে হবে। হ্যাঁ, পৃথিবীটাকে দেখুন, কোনটা ভালো লাগছে, কোনটা থেকে শেখা যায় সেটা খুঁজে বের করতে হবে। ডেভিড বইয়ের একটা কথা আছে না? হ্যাঁ, শুনেছিলাম উনি নাকি শুধু সেটাই খুঁটিয়ে দেখতেন যা থেকে কিছু চুরি করা যায়। ঠিক, এটা অনেকটা নিজের একটা আইডিয়ার বংশতালিকা বা ফ্যামিলি ট্রি বানানোর মতো। বোঝা যে প্রত্যেকটা নতুন আইডিয়ার পেছনে আসলে অনেক পুরনো আইডিয়ার একটা মিশেল আছে। ইন্টারেস্টিং। আর এই যে চুরি করা, ধার করা, এটা যে সাধারণ চৌর্যবৃত্তি বা প্লেজিয়ারিজম থেকে আলাদা, সেটা কিন্তু ক্লিয়ন খুব পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ, ওই ভালো চুরি আর খারাপ চুরির ব্যাপারটা। ঠিক তাই। ভালো চুরিতে থাকে সম্মান, যার কাজ থেকে নিচ্ছেন তাকে সম্মান করা, তার কাজটা গভীরভাবে বোঝা, স্টাডি করা, আর একজনের থেকে নয়, অনেকের থেকে নেওয়া। আর খারাপ চুরি হলো অপমান করা, না বুঝে ভাষাভাবে একজনের কাজ প্রায় হুবহু তুলে নেওয়া। ক্লিয়ন তাই বলছেন, নিজের পছন্দের আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সারদের শুধু ফলো করলেই হবে না, তাদের কাজের পদ্ধতি, তাদের ইন্সপিরেশন, এগুলোও বুঝতে হবে। একদম। আর একটা দারুণ টিপস দিয়েছেন, একটা সোয়াইপ ফাইল রাখতে। একটা ফিজিক্যাল বা ডিজিটাল নোটবুক। আচ্ছা, যেখানে পছন্দের আইডিয়া, কোটেশন, ছবি এগুলো জমিয়ে রাখা যায়। হ্যাঁ, ভবিষ্যতের জন্যে। মার্ক টোয়েন তো বলেই গেছেন যে ভালো জিনিসগুলো অবহেলায় এদিক ওদিক পড়ে আছে, সেগুলো অন্যের কাছ থেকে নিয়ে নেওয়া ভালো, কাজে লাগানো আর কি। দারুণ আইডিয়া তো। কিন্তু এত আইডিয়া জমানোর পর বা অন্যের কাজ দেখার পর অনেকেরই তো মনে হয়, আমি তো এখনো রেডি নই, বা আমার তো নিজস্ব স্টাইলটাই তৈরি হয়নি। হ্যাঁ, এই সমস্যাটা খুব কমন। আর এখানেই ক্লিয়নের দ্বিতীয় নীতিটা খুব কাজের। আপনি কে তা জানার জন্য অপেক্ষা করবেন না, কাজ শুরু করুন। বাহ, কাজ করতে করতেই নিজেকে চেনা যাবে। ঠিক তাই। কাজ করতে করতেই বোঝা যায় আমি কি ভালোবাসি, আমার বলার ধরনটা কেমন হবে। ওই যে কথাটা আছে না, ফেক ইট টিল ইউ মেক ইট। হ্যাঁ, যতক্ষণ না সফল হচ্ছেন সফলতার ভান করুন এটা। হ্যাঁ, শুনতে হয়তো একটু অন্যরকম লাগে, কিন্তু এর মানে হলো আত্মবিশ্বাস নিয়ে কাজে নেমে পড়া, শুরুতেই একদম পারফেক্ট হওয়ার চাপ না নেওয়া, এমনকি শুরুতে অনুতরণ করাটাও। স্বাভাবিক। অনুকরণ কপি করা। হ্যাঁ, শুরুতে ইয়োজি ইয়ামামোতো যেমন বলেছেন, যা ভালোবাসেন সেটা নকল করা শুরু করুন। নকল করতে করতেই একসময় নিজেকে খুঁজে পাওয়া যাবে। এটা অনেকটা ধরুন ছোটবেলায় হাতে খড়ি বা গানে স্কেল প্র্যাকটিসের মতো। কিন্তু অনুকরণ করতে থাকলে কি সবাই একই রকম হয়ে যাবে না? নিজের স্টাইলটা আসবে কোত্থেকে? এখানেই তো আসল মজাটা। ক্লিয়ন বলছেন, মানুষ যখন অনুকরণ করে সেটা কখনোই নিখুঁত হয় না। আচ্ছা, হ্যাঁ, চেষ্টা করলেও নিজের অজান্তেই কিছু ভুল হয়ে যায়, কিছু জিনিস একটু অন্যরকম হয়ে যায়। আর এই যে গ্যাপগুলো, এই ফাঁকগুলো দিয়েই আসলে নিজস্বতা তৈরি হয়। বাহ, দারুণ ব্যাখ্যা তো। কোবি ব্রায়েন্টের উদাহরণ আছে বইটাতে। উনি ওনার আইডলদের মুভগুলো কপি করতেন, কিন্তু করতে করতে সেটা ওনার নিজস্ব স্টাইল হয়ে গিয়েছিল। তাই কপি করাটা শুরু হতে পারে, কিন্তু আসল লক্ষ্য হলো সেখান থেকে এগিয়ে যাওয়া,
নিজের পথে হাঁটা মানে কপি করা থেকে এমুলেশনে যাওয়া। বোঝা গেল, কপি থেকে এমুলেশন, অন্যের কাজ বোঝা কিন্তু শেষে নিজের মতো করে করা। ঠিক। তার মানে পুরো প্রক্রিয়াটার ওপর জোর দেয়া হচ্ছে। আচ্ছা, আরেকটা নীতি মনে পড়ছে, আপনি যে বইটি পড়তে চান সেটি লিখুন। এটার মানে কি? এটার মানে হলো বাজারের চাহিদা বা অন্যেরা কি ভাববে সেটা নিয়ে বেশি না ভেবে নিজের যে জিনিসটা ভালো লাগে, যে বিষয়ে জানতে বা পড়তে ইচ্ছে করে সেটা নিয়েই কাজ করা। মানে রাইট হোয়াট ইউ নোর বদলে রাইট হোয়াট ইউ লাইক। নিজে শুনতে চাইতেন কিন্তু খুঁজে পেতেন না, তাই নিজেই বানিয়ে ফেললেন। আচ্ছা, আর এর সাথেই কি 10 নম্বর নীতিটা জড়িত, মানে সৃজনশীলতা মানে বিয়োগ করা? হ্যাঁ, খুব সুন্দরভাবে কানেক্টেড। সৃজনশীলতা মানে শুধু যোগ করা নয়, বাদ দেওয়াটাও জরুরি। মানে কোনটা রাখবেন তার চেয়েও অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হলো কোনটা বাদ দেবেন। মানে ফোকাস করা, অপশন কমানো। হ্যাঁ, অনেক অপশন থাকলে অনেক সময় আমরা হারিয়ে যাই। তাই কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা তৈরি করে নিলে কাজটা বরং ভালো হয়, আরও ফোকাসড হয়। যেমন ডক্টর সুজ। ও, দ্য ক্যাট ইন দ্য হ্যাটের লেখক। হ্যাঁ, উনি মাত্র 50টা ইউনিক শব্দ ব্যবহার করে পুরো বইটা লিখে ফেলেছিলেন, কারণ ওনাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। সল স্টেনবার্গ যেমন বলেছেন, শিল্পীর তার সীমাবদ্ধতার বিরুদ্ধে যে লড়াই, সেটাই আমাদের শিল্পকর্মে নাড়া দেয়। তার মানে সীমাবদ্ধতা আসলে ক্রিয়েটিভিটিকে উস্কে দিতে পারে, বাধা না হয়ে। অবশ্যই, সীমাবদ্ধতা আমাদের অন্যভাবে ভাবতে বাধ্য করে। তাহলে যদি পুরো জিনিসটা একটু গুছিয়ে বলি, সৃজনশীলতা মানে একেবারে নতুন কিছু আকাশ থেকে পড়া নয়, বরং আইডিয়া নেওয়া, মেশানো, নতুন রূপ দেওয়া। হ্যাঁ, আর পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা না করে কাজটা শুরু করে দেওয়া। অনুকরণ দিয়ে শুরু হলেও ধীরে ধীরে নিজের স্টাইল খুঁজে নেওয়া। ঠিক। আর নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দেওয়া, বাজারের আগে নিজেকে রাখা, আর সীমাবদ্ধতাকে ভয় না পেয়ে সেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া। একদম ঠিক, খুব সুন্দরভাবে বলেছেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। হ্যাঁ, শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই শ্রোতাদের জন্য। ক্লিওন যেমন নিজেকে একটা লম্বা ক্রিয়েটিভ লাইনেজের অংশ হিসেবে দেখেছেন আর সীমাবদ্ধতাকে গ্রহণ করতে বলেছেন, আজকের এই ডিজিটাল যুগে এত তথ্যের ভিড়ে আমরা নিজেরা কোন সীমাবদ্ধতাটাকে বেছে নিতে পারি? এমন কোনো লিমিটেশন কি আছে যা আমাদের জন্য নতুন কোনো ক্রিয়েটিভ দরজা খুলে দিতে পারে? দারুণ প্রশ্ন, এটা নিয়ে ভাবা যেতে পারে। আর যারা আরও গভীরে যেতে চান তারা তো ক্লিওনের বইটা পড়তেই পারেন বা ওনার ওয়েবসাইটেও ঢু মারতে পারেন। বইয়ের শেষে কিছু সাজেশনও দেয়া আছে। অবশ্যই। তাহলে আজ এটুকুই থাক। ঠিক আছে।